আমি ডক্টর দীপঙ্কর ভট্টাচার্য, গাইনোকোলজিস্ট। আজকে আমাদের আলোচনার বিষয় হলো আইভিএফ পদ্ধতি, ইনভিট্রো ফার্টিলাইজেশন নামে যেটাকে বলি। তো আইভিএফ প্রসিজিওরটা হচ্ছে বেসিক্যালি যে আহ, যিনি প্রেগনেন্সি চাইছেন, যে কাপল, তার মধ্যে যে ফিমেল কাউন্টার পার্ট, তার থেকে আমরা আহ, ডিমটাকে ওষুধ দিয়ে ওভারিগুলোকে স্টিমুলেট করে ডিমগুলোকে একটা পরিপক্ক করা হয়, এবং সেটা ফার্টিলাইজেবল একটা স্টেজে যাওয়ার পরে সেটাকে আমরা ওখান থেকে আল্ট্রাসাউন্ড মেশিনের সাহায্যে ওখান থেকে সেই ডিমটাকে আমরা বাইরে এক্সট্রাক্ট করে নিই, মানে দেহের বাইরে। আর সেম ভাবে আমরা আর্টিফিশিয়ালি মেল কাউন্টার পার্টের কাছ থেকে আমরা আর্টিফিশিয়ালি থ্রু মাস্টারবেটিং প্রসেস বা কিছু যন্ত্রের মাধ্যমে আমরা তার সিমেন কালেক্ট করি। এবার এই প্রসিডিওরের আগে অনেক ইনভেস্টিগেশন আছে, হরমোনালি সব ঠিক আছে কিনা, সিমেন কাউন্ট ঠিক আছে কিনা, এগুলো সমস্ত কিছু জিনিসপত্র দেখে নেওয়া হয়। এবার নিয়ে এইটা আমরা আর্টিফিশিয়ালি বাইরে ফার্টিলাইজেশনটা করা হয়। এই ফার্টিলাইজেশন হলে পরেই যে ইনিশিয়াল যে ফার্টিলাইজেশন হয়, সেখান থেকে তো একটা সেল তৈরি হয়। এবার সেই সেলটা মাল্টিপ্লাই করতে করতে একটা গোটা চেয়ার, আমরা যেমন গোটা চেয়ারে নিয়ে দাঁড়িয়েছি, সেরকম অসংখ্য বিভিন্ন রকম সেল তৈরি হয়, একটা মানুষ তৈরি হয়। তো ওই যে প্রথম যে সেলটা তৈরি হচ্ছে, সেই সেলটা থেকে মাল্টিপ্লিকেশন হয়ে একটা স্টেজ আসে, সেটাকে আমরা বলি ব্লাস্টোসিস্ট। যে স্টেজটা, এই যে স্টেজটা আসে, এটাকে আমরা বলি এমব্রায়ো ফর্মেশন। তো এই এমব্রায়ো ফর্মেশনের স্টেজ অবধি এটাকে বাইরে গ্রো করিয়ে সেটাকে আবার একটা স্পেসিফিক কিছু ক্যানুলার মাধ্যমে আমরা ইউটেরাসের ভেতরে আবার সেটাকে পৌঁছে দিই। এবার নর্মালি যেটা ফার্টিলাইজেশন হয়, সেখানেও ফার্টিলাইজেশন হয় টিউবে, কিন্তু প্রেগনেন্সি এই ব্লাস্টোসিস পর্যায়ে এসে ইউটেরাসের ভেতরেই বাড়ে। আর আর্টিফিশিয়ালি যেটা করা হচ্ছে, শুধু ওই টিউবের পার্টটাকে বাদ দিয়ে আমরা ডিরেক্টলি পিক আপ করছি, বাইরে ফার্টিলাইজেশন হচ্ছে, এবং তারপরে ইউটেরাসের ভেতরে গিয়ে সেটা আবার নর্মাল প্রেগনেন্সির মতোই বাড়ছে। এই হলো টোটাল প্রসিজার। এবারে এই প্রসিজিওরে কিরকম টাইম লাগে, টাইমটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে যেটা, সেটা হচ্ছে কোন কারণে আইভিএফ করা হচ্ছে। কিছু কারণে আইভিএফ করা হয়, যেমন সিভিয়ার এন্ডোমেট্রিওসিস বা এই ধরনের জিনিসপত্র যখন থাকে, তখন একটা প্রিপারেশনের টাইমটা একটু লং হয়, এবং কিছু কিছু কারণে ওভারি সাপ্রেশন করে তারপর আবার স্টিমুলেশন করা হয়। এগুলোর জন্য 2-3 মাস সময় একটা প্রিপারেটরি ফেজ যেতে পারে। প্রিপারেটরি ফেজ গুলো বাদ দিলে, বা এই সব জিনিসগুলো বাদ দিলে পরে, তাহলে আইভিএফ এর ব্যাপার হচ্ছে যে মাসে স্টিমুলেশন হলো সেই মাসে পিক আপ হলো, আর তারপরে ফার্টিলাইজেশন করে যদি সব ঠিক থাকে, আরেকটা মাসের সাইকেলে এটাকে ট্রান্সফার করা হলো। সুতরাং মেবি ইন 1 to 2 months টাইম দ্য হোল প্রসিজিওর ক্যান গেট কমপ্লিটেড। কিন্তু প্রিপারেটরি ফেজ আরো কিছু স্পেসিফিক ইন্ডিকেশনের জন্য ট্রান্সফার ডিলে এগুলো হতে পারে। এবার সুতরাং আইভিএফ এর নর্মাল যে সিচুয়েশন আমরা ধরি, ওয়ার্ল্ড ওয়াইড আইভিএফ এর সাকসেস রেট পার সাইকেল হচ্ছে 40%। এবার কোনো কারণে বাড়ানো কমানো এগুলো কি যায় না? যায়, ডেফিনেটলি সেন্টার ওয়াইজ এটা ভ্যারি করে, বাট স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড ওয়াইড পার সাইকেল আইভিএফ সাকসেস রেট ইজ 40%। এইবারে যখনই এটা করা হয়, আইভিএফ করা হলো না কেন, আইভিএফ ফেল করতেই পারে। একটা যখনই এই পুরো স্টিমুলেশন পিক আপ ট্রান্সফার হয়ে গেল এবং তারপরে প্রেগনেন্সি এলো না, তার মানে আমরা ফেলিওর বলি। এবার একটা ফেলিওর হলেই আবার তাহলে পুরো প্রসেসটাকে আমাকে কন্টিনিউ করতে হয়। তো সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে করা হয় কি, একটা প্যাকেজ করা হয়, যাতে এমব্রায়ো ফর্মেশনটা একবার স্টিমুলেশন করে ওভাম গুলোকে কালেক্ট করে আমরা নাম্বার অফ এমব্রায়োস তৈরি করে নিলাম, নিয়ে পরপর ট্রান্সফার করতে করতে আমরা ট্রায়ালে দেখতে থাকলাম কোনটা অ্যাকসেপ্টেড হলো। তো এইটাতে মোটামুটি ভাবে একটা আইভিএফ এর কেউ যদি যায়, তাহলে তার মোটামুটি ভাবে ধরা উচিত এটা 3টে সাইকেলকে একসাথে প্ল্যান করে নেওয়া উচিত, টু হ্যাভ আ সাবস্টেন্সিয়াল সাকসেস রেট। তো এই যে 3টে সাইকেলকে প্ল্যান করা হলো, সেখানে একটা সাইকেল যদি খতম হয়ে গেল, যদি কোনো ফ্লস থাকে তাহলে সেটা কারেকশনের জন্য সময় লাগবে, আর যদি কোনো ফ্লস না থাকে তাহলে পরপর সাইকেল গুলোকে কন্টিনিউ করা যায়। এবং এই 3টে সাইকেল কন্টিনিউ করলে সাকসেস রেটটাকে, এই 40% সাকসেস রেট পার সাইকেল যেটা, সেটাকে এক্স্যাক্টলি আমরা অ্যাচিভ করতে পারি, একটা সাবস্টেন্সিয়াল টাইম আমরা পাই। দিস ইজ অ্যাবাউট দ্য প্রসেস অ্যান্ড সাকসেস অফ আইভিএফ। এবারে হচ্ছে আইভিএফ এর টাইম ফ্রেমটা কি লাগে। টাইম ফ্রেম মানে কোন বয়সের মধ্যে করা যায়, এটা একটা কমন কোয়েশ্চেন, অনেকেই এসে জিজ্ঞাসা করে। দেখুন, আইভিএফ এর সেভাবে বলতে কি, টাইমটা আমরা বিভিন্ন জায়গাতে
সেভাবে আমরা ধরি না যে কোন টাইমে করা যায় কোন টাইমে করা না, মানে বেসিক্যালি যেটা হচ্ছে যে মাদারের যদি ইউটেরাস রিসেপটিভ হয় তাহলেই আমরা সেই প্রেগনেন্সিটা ইউটেরাসের ভিতরে গ্রো করাতে পারি। ইভেন এটাও দেখা গেছে যে যখন পিরিয়ড বন্ধ হয়ে গেছে, মেনোপজ হয়ে গেছে, তখনও বিভিন্ন হরমোনের সাহায্যে আর্টিফিশিয়ালি ইউটেরাসকে স্টিমুলেটেড দেখে তার ভেতরে প্রেগনেন্সিকে গ্রো করানো যায়। কিন্তু এগুলো সব এক্সট্রিম ইস্যুস, এগুলো ইজ নট দ্য মেন জিনিস হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে যতক্ষণ অবধি একটা ওম্যান ইজ ইন দ্য রিপ্রোডাক্টিভ স্টেজ, দ্যাট ইজ আপ টু 45 আমাকে ধরতে পারেন এতে, মোটামুটি মেনোপজ কমপ্লিট হয়নি, সেই অবধি টাইমের মধ্যে ভেবে নেওয়া আইভিএফ এর প্রসিডিউর গুলো ভেবে নেওয়া ভালো। আর ততক্ষণ অবধি কি হয়, ফিজিওলজিক্যাল যে ইনপুট নর্মালি ওষুধ বিষুধ ছাড়া, সেটা কিছুটা হলেও এই পুরো প্রসেসটাকে সাপোর্ট করে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এনি প্রেগনেন্সি, বি ইট আইভিএফ প্রেগনেন্সি, বি ইট নর্মাল প্রেগনেন্সি, একটা সার্টেন এজের পরে গেলে সে তার যে প্রেগনেন্সি রিলেটেড মেডিকেল কমপ্লিকেশনস, তার প্রেগনেন্সি রিলেটেড অবস্টেট্রিক কমপ্লিকেশনস, মানে আগে লেবার হয়ে যাচ্ছে বা মিসক্যারেজ হচ্ছে এইসব জিনিসগুলো, অথবা তার বাচ্চা রিলেটেড জেনেটিক কমপ্লিকেশন, মানে তার কোনোভাবে ডাউন সিনড্রোম বা এই ধরনের বেবি হচ্ছে, এইগুলো কিন্তু চান্সেস বেড়ে যায়। সুতরাং সেই বেড়ে যাওয়াটা কবে, সেটা 35 এর পর থেকে ক্রমশ বাড়তে থাকে, 39-40 পর থেকে এটা আরো বেশি বেড়ে যায়। তো এইগুলো কনসিডারেশনের ফ্যাক্টর। আইভিএফ পার সি ইজ নট দ্য কনসিডারেশন, বাট স্টিল যতক্ষণ ফিজিওলজিক্যাল সাপোর্ট কিছুটা হলেও বডি থেকে পাওয়া যায়, দ্যাট ইজ আপ টু 45, তার মধ্যে চিন্তা করে নেওয়া ভালো। এই হতো ব্যাপার। এবারে ইন্ডিকেশন আইভিএফ এর প্রচুর আছে। এবার ইন্ডিকেশনের সেগুলোর মধ্যে ডিটেলস এর মধ্যে না ঢুকে যেটা ভাবা উচিত সেটা হচ্ছে যে যখনই কেউ প্রেগনেন্সির প্ল্যান করছে, তখনই তার দেখে নেওয়া উচিত যে তার সমস্ত জিনিসপত্র সবকিছু, হরমোনাল স্টেটাস, তার এগ রেসপন্স, তার হাজবেন্ডের সিমেন অ্যানালিসিস, তার টিউবাল সিচুয়েশন ঠিক আছে কিনা, এই যে ফ্যাক্টরগুলো, এগুলো কমনলি দেখে নেওয়া উচিত। দেখে নেওয়ার পরে দেখেন ইনিশিয়াল 1-2 বছরের ট্রায়ালে যদি প্রেগনেন্সি না আসে, তখন এইগুলোকে কমপ্লিট ওয়ার্কআউট করে তারপরে ফার্দার এগোনো উচিত। আইভিএফ, তার আগে আইওআই বলে একটা প্রসিডিওর আছে, সেটাও দরকার পড়লে করা যেতে পারে, কিছু কিছু ফ্যাক্টরে করা হয়। এবার এইগুলো যেগুলো, এগুলোকে সবাই কিন্তু হেল্প, এরকম নয় যে করলেই চলে আসবে, বাট এগুলো হচ্ছে যে সায়েন্টিফিক্যালি কতটা হেল্প করা যায় টু গেট দ্য মাদার প্রেগনেন্ট, দ্যাট ইজ দ্য মোর মানে মেন মোটো অফ দ্য এআরটি অর আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিক। সুতরাং বুঝতে হবে, সেই টাইমটা দিতে হবে। আর দ্বিতীয় কথা, সেই টাইমটাকে যত তাড়াতাড়ি রেকগনাইজ করা যায়, তত তার সাকসেস রেট বলুন বা লেটার অন কমপ্লিকেশন বলুন কম। এইবারে আরেকটা কোশ্চেন হচ্ছে যে আইভিএফ হলেই কি প্রেগনেন্সির কমপ্লিকেশন বেড়ে যায়? অনেকেই মনে করে না, কিন্তু কথা হচ্ছে প্রেগনেন্সি আসা অব্দি আইভিএফ এর কাজ, তারপরে প্রেগনেন্সি মেনটেন্যান্সের সাথে আইভিএফ এর কি মেডিসিন চললো বা আইভিএফ কি ইন্ডিকেশন হলো, দ্যাট ইজ নট দ্য ইস্যু। এই ইন্ডিকেশন গুলো সেপারেট প্রেগনেন্সি বিয়ারিং এর উপর যদি কোনো এফেক্ট থাকে, সেটা ইজ সেপারেট ইস্যু, সেটা সেই সময় প্রেগনেন্সি বিয়ারিং এর ক্ষেত্রে কাজ করবে। বাট আইভিএফ এর জন্য ডেফিনেটলি এত কষ্ট করে এত খরচা করে হচ্ছে বলে একটা এক্সট্রা অ্যাটেনশন সবাই পে করতে ভালোবাসে। বাট ফিজিওলজিক্যালি প্রেগনেন্সি আসার পর আইভিএফ প্রেগনেন্সি বলে দ্যাট ইজ হ্যাভিং মোর ইম্পর্টেন্স, দ্যাট ইজ নট সো, দ্যাট ইজ দ্য অ্যানাদার পয়েন্ট। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাকে আইভিএফ এ যেতে গেলে কি কোনোভাবে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে? এটাও আবার সেই একই কোয়েশ্চেন। অনেক কারণ আছে, অনেক হরমোনাল কারণ আছে, অনেক নর্মাল কারণ আছে, অনেক লাইফস্টাইল আছে যেগুলো প্রেগনেন্সি আসারই এগেনস্টে বা প্রেগনেন্সির কন্টিনিউয়েশনের এগেনস্টে। তো এই জিনিসগুলোকে প্র্যাকটিক্যালি স্পিকিং যখনই প্রেগনেন্সি প্ল্যান করা হচ্ছে না কেন, তখনই কিন্তু এই জিনিসগুলোকে দেখে নিয়ে বা মডিফাই করে তারপরে এগোনো উচিত। এবার এই যে ব্যাপারটা বলছি, এই লাইফস্টাইল মডিফিকেশনের সব থেকে কমন লাইফস্টাইল মডিফিকেশনের মেইন প্রবলেম হচ্ছে, একটা হচ্ছে ওবেসিটি, একটা হচ্ছে স্ট্রেস। এগুলো যেমন সিম্পল ফুড রিলেটেড হতে পারে, কিন্তু হরমোনাল কারণে হতে পারে। এবার এই জিনিসগুলো যদি আজকে স্ক্রিনিং করা না থাকে বা সেগুলো অপটিমাইজ করা না থাকে, তাহলে যেমন আইভিএফ এর ক্ষেত্রেও গেলে ইট উইল হ্যাভ আ মোর চান্স অফ ফেলিওর, নর্মাল প্রেগনেন্সি হলেও ইট উইল হ্যাভ আ মোর চান্স অফ মিসক্যারেজ অর স্পয়লিং অফ দ্য প্রেগনেন্সি। তো এই জিনিসগুলোকে মাথায় রেখে সবসময় প্রেগনেন্সি আসার আগে উচিত হচ্ছে, বা প্রেগনেন্সি যদি সবকিছু ঠিক থাকে কম বয়সে, এতে 1-2 বছরের মধ্যে প্রেগনেন্সি চলে এলে খুব ভালো কথা। নাহলে প্রেগনেন্সি প্ল্যান করতে গেলে ইট ইজ বেটার টু টক টু আ ডক্টর, সমস্ত কিছু ওয়ার্ক আপ করে, লাইফস্টাইল মডিফিকেশন করে, এবং কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমরা দেখে নিই প্রেগনেন্সির আগে, এইসব জিনিসগুলো ঠিক আছে কিনা, যেগুলো চাইল্ডহুড ভ্যাকসিনেশন রিলেটেড এরকম কিছু ব্যাপার থাকে যেগুলো
বেবিকে অ্যাফেক্ট করতে পারে, এইসব জিনিসগুলোকে মিনিমাম দেখে নিয়ে তারপরে এমবার্ক করা ভালো ইন কেস অফ প্ল্যান প্রেগনেন্সিস। তো দিস ইজ মোরাললেস দ্য সিনারিও। আর আরো একটা দিক বলা আমার খুব জরুরি এখানে, যে আইভিএফ প্রসিজিওরটাতেই ভয় পাবেন না, বা আইভিএফ করতে হবে মানে কিছু বাচ্চা আসছে না মানে আইভিএফ অ্যান্সার, তা কিন্তু নয়। মেন জিনিস হচ্ছে যে বেসিক ওয়ার্কআপটা, এই ওয়ার্কআপ বলে দেবে যে আইভিএফ আপনার রিকোয়ার্ড কিনা, আইভিএফ এ আপনার কতটা পার্সেন্টেজ অফ সাকসেস, আইভিএফ এ আপনার ফেলিওর চান্সেস কি, এবার আইভিএফ তাই করতে পারবেন না আইভিএফ ইজ নট পসিবল উইথ ইয়োর ওন এগ অথবা উইথ ইয়োর ওন উম, এইগুলো তখন ডিসকাশন বা ডিপেন্ডিং অন দ্য রিপোর্টস উই ক্যান অ্যাডভাইস। সুতরাং বেস্ট সলিউশন হচ্ছে টু ফিক্স ইউর ডক্টর, টু গো অ্যান্ড টক টু হিম, এবং if he refers to the IVF specialist, go there and talk to them and find out the way forward. Ultimate aim is having a baby, having a healthy mother, healthy baby is যেমন কাপলের এম তেমনি আমাদের ডাক্তারদের এম। তো সেটা কোন ওয়েতে এগোচ্ছে, কোন ভাবে করা যায়, সেটা কিন্তু জাস্ট গাইডেড বাই আমাদের এভিডেন্স এবং সায়েন্স। সুতরাং এরকম নয় জোর করে কেউ বাচ্চা নিতে পারবে, এটা একদমই না। কিন্তু জিনিসটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমরা হেল্প করতে পারি টু গেট ইউ প্রেগনেন্ট ইন আ সাইন্টিফিক ওয়ে, এন্ড দ্যাট ইজ অল অ্যাবাউট আইভিএফ। আশা করি এই বক্তব্য আপনাদের সুবিধা হবে ডিসিশন নেওয়ার জন্য। ভয় পাবেন না, সময় মতো ডাক্তারের অ্যাডভাইস নিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কাম্য। থ্যাংক ইউ। চিকিৎসা এখন হাতের মুঠোয়। দেখতে থাকুন দ্য ডক্টরস সাজেশন। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।